4 বছর আগের মতো আরেকবার কাউকে বিশ্বাস করে ঠকতে চায় না ও। একবার সে যন্ত্রণা সহ্য করেছে, আরেকবার সেই যন্ত্রণা সহ্য করার ক্ষমতার মধ্যে অবশিষ্ট নেই। নিচে লোকগুলো যখন বিশ্বাসঘাতকতা করে তখন যে খুব কষ্ট হয়। ইচ্ছে হয় নিজের শরীরটাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হাতিয়ারটা দিয়ে ক্ষত বিক্ষত করে নিজেকে একটা কঠিন শাস্তি দিতে। এসব ভাবতে ভাবতে মেঘের চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো। আহান ওর বুকে ভেজা কিছু একটা অনুভব করতেই মুখ তুলে মেঘের দিকে তাকালো। তাকিয়ে দেখলো মেঘের চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। ও চোখ দুটো খিঁচে বন্ধ করে রেখেছে। আহান দ্রুত মেঘকে ছেড়ে দিয়ে ছিটকে দূরে সরে গেল। তারপর হন্তদন্ত হয়ে বলল, সরি আমি সো সরি মেঘপুরি, আমি বুঝতে পারিনি আমি তোমাকে টাচ করে তুমি এতটা কষ্ট পাবে। প্লিজ কেঁদো না, আর কখনো হবে না এমনটা। আমি আর কখনো তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তোমাকে টাচ করবো না। দরকার হলে আমি তোমার আশেপাশেই কখনো আসবো না। তাও তুমি এভাবে কেঁদো না প্লিজ। কান্না বন্ধ করো, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। মেঘ, আমি তোমার থেকে সারা জীবন দূরে থাকতে রাজি আছি, কিন্তু আমি কাছে আসে তোমার চোখ থেকে যদি এক ফোঁটা পানিও ঝরে পড়ে তাহলে আমি সেটা সহ্য করতে পারবো না। দরকার হলে তোমার খুশির জন্য সারাটা জীবনের মতো তোমায় ছেড়ে দূরে চলে যাবো। বলে আহান মেঘকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে দ্রুত বেগে চলে গেল। একবারের জন্য পেছনে ফিরল না। ফিরলে হয়তো ওর চোখের কোণে জমে থাকা পানিটাও মেঘ দেখে নিত। মেঘ বোকার মতো আহানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। কিভাবে কাঁদছিল আর আহান কি বুঝে চলে গেল। সন্ধ্যার পর সবাই মেঘেদের বাসার ছাদে চেয়ার টেবিলে বসে আড্ডা দিচ্ছিল। এখানে আহান, অভি, হিয়ান, আহির, মিহির, সারিকা, সাইফা, আলিশা সবাই আছে। আজকে সবাই মিলে ডিসিশন নিয়েছে ওরা সবাই এই বাড়িতেই থাকবে। বিকালে হিয়ানকে আলিশাকেও এখানে নিয়ে এসেছে। আহাত খানও অফিস থেকে সোজা রাতে এখানেই ফিরবেন। মেঘার দিশা উপরে ছাদে নেই। ওরা দুজনে নিচে মোনা খান আর মীরা রহমানকে স্ন্যাক্স বানাতে হেল্প করছে। আহান এক পাশে মন খারাপ করে বসে ফোন টিপছে। ওর চেহারায় প্রতিদিনের মতো হাসি খুশি উচ্ছ্বাস ভাবটা নেই। ও দুপুরে তখনই বাসা থেকে চলে যেতে চেয়েছিল, কিন্তু মীরা রহমান অনেক বকাঝকা করে জোর করে ওকে এখানে রেখে দিয়েছে। আহির আর মিহির দুজনের হাতে দুটা গিটার। ওরা মাঝে মাঝে গিটার দিয়ে টুংটাক শব্দ করছে আর এক কলি দুই কলি গান গাইছে। আহির গিটার নিয়ে নাচতে চাতেই হঠাৎ চোখ গেল আহানের দিকে। দেখলো আজকে আহানকে কেমন বিষণ্ণ লাগছে। আহির একটু মজা ছলে বলল, ব্রো, কি খবর? এমন দেবদাসের মতো বসে আছো কেন? কোন পারো তোমার ছাকা দিয়ে গেল? আহান কপাল কোঁচকে বিরক্তি ভঙ্গিতে আহিরের দিকে তাকিয়ে বলল, ফালতু কথা না বকে যা করছিস তাই কর। আহির মুখটা একটু সিরিয়াস করার ভান করে বলল, ওকে গাইস, আমি কি যেন করছিলাম? হ্যাঁ, গান গাইছিলাম। তো আমি এখন একটা গান গাইবো। গানটি লিখেছে আহির, সুর করেছে আহির, আর গাইবেও আহির। কিন্তু গানটা ডেডিকেটেড করবো আমার দেবদাস ব্রোকে। তাহলে শুরু করা যাক। ও আহান ভাইয়া, তোমাকে শেখা দিল একটা অনার্স থার্ড ইয়ারের মাইয়া। আহির গানটা এতটাই বেসুরে গলায় গাইল যে সারিকার হাত থেকে ওর ফোনটা ঠাস করে ফ্লোরে পড়ে গেল। আহান একটা ধমক দিয়ে বলল, সেটা কি ছাগলের মতো ব্যবহার করছিস? আর এটা গান মনে হচ্ছে মাথার উপরে 1844 সালে ফ্যান ঘুরছে। আহির একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, পছন্দ হয়নি? তাহলে আরেকটা শোনাচ্ছি, ওয়েট। বলে আহির আবারও বেসুরা গলায় গাইল, ভাইয়া 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 রে, তুমি গেলা দেবদাস হইয়া রে, দেবদাস হইয়া তুমি আসো কে শেখা খোরদের মতো বইয়া রে। আহিরের এমন ক্যাবলা গান তোমার গান শুনে সবাই হা হা করে হেসে দিল। আহান বর্ষা থেকে দাঁড়িয়ে একটা চেয়ারের উপরে লফি দিয়ে ফেলে দিল। তোর কাছে সব ফালতু কথা শোনার জন্য আমার হাতে টাইম নেই, আমি আসছি। বলে আহান যেতে নিলে অভি আহানের হাত ধরে আটকে দিয়ে বলল, আরে ধুর বস্ত, ও তোর সাথে জাস্ট একটু মজা করেছে। তোরা জানিস না আমার এই ধরনের মজা একদম পছন্দ নয়। বলে আহান অভির হাত ছাড়িয়ে যেতে নিল, কিন্তু অভি ওকে টেনে টুনে জোর করে আবার চেয়ারে বসিয়ে দিল। আহির এবার সিরিয়াস মুখ করে বলল, সরি ব্রো, আর এমন হবে না, তুমি বসো প্লিজ। আহিরের কথা শুনে আহান কিছু না বলে আবার গম্ভীর মুখে বসে ফোন টিপতে লাগলো। অভি কথা ঘোরাতে আলিশাকে উদ্দেশ্য করে বলল, এই পেতনি, তুই এখানে বসে আছিস কেন? যা নিচে যা। এটা না তোর আরেকটা শ্বশুর বাড়ি? এখানে এসে তুই কাজ না করে আড্ডা মারছিস? তোর মতো ছেলের বউকে তো চুল ধরে দেওয়া উচিত। বাড়ির মেয়েরা কাজ করছেন আর উনি এসে এখানে বসে বসে গল্প গিলছেন। আলিশা একটু ইতস্তত করে বলল, আসলে ভাইয়া, আমি কিচেনে আন্টিদের হেল্প করতে গিয়েছিলাম, কিন্তু আন্টি আমাকে ধমক দিয়ে এখানে পাঠিয়ে দিয়েছে। বলেছে আমি নাকি ওনার বাড়ির বউ না, মেয়ে হই, তাই ওনারা যতদিন বেঁচে আছে ততদিন আমাকে কোনো কাজ করতে দিবে না। অভি মুখ বাঁকিয়ে বলল, আন্টিরা বললো আর তুই চলে আসলি। নেহাত ওনারা ভালো শাশুড়ি, তাই তোকে কিছু বলে না। অন্য কেউ হলে না তোকে দিয়ে ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে বাসন মাজা পর্যন্ত সব করাতো। আর তোর মতো কামচোর বৌদের জন্য তো সিরিয়ালের জলের শাশুড়িদের লাগবে, যারা উঠতে বসতে বাড়ি বৌদেরকে চুল ধরে পেটায়। অভির কথায় আলিশার চেহারাটা মন খারাপের অন্ধকার মেঘে ঢেকে গেল।
অভি ধমক দিয়ে বলল, কি রে, এখন এখানে বসে আছিস কেন? যা এখান থেকে। আলিশা চেয়ার থেকে উঠে যেতে যাবে, তার আগেই ছাদের দরজা দিয়ে দিশা ঢুকতে ঢুকতে বলল, কাউকে কোথাও যেতে হবে না। দিশা এসে হাতে থাকা স্ন্যাক্সের ট্রেটা টেবিলের উপরে রাখলো। ওর পেছনে পেছনে মেঘও আসলো। মেঘের হাতেও একটা নাস্তা ভর্তি ট্রে। ওর সাথে দুজন সার্ভেন্ট মহিলা ওনারা এসে হাতে থাকা ট্রেগুলো একে একে টেবিলের উপরে রেখে নিচে চলে গেলেন। মেঘও ওর হাতে ট্রেটা টেবিলে রেখে সবাইকে খাবার সার্ভ করতে লাগলো। দিশা অভির সামনে গিয়ে দাঁড়িয়ে ব্যঙ্গ করে বলল, মিস্টার অভি, বাড়ির বউ হলে ইচ্ছে তাকে বাড়ির সব কাজ করতে হবে, এই কথা আপনাকে কে বলেছে? আপনার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে আপনি সিরিয়ালের শাশুড়িদের চেয়েও ভয়ঙ্কর। আপনাকে যদি মেকআপের শাড়ি চুড়ি পরিয়ে জল্লাদ শাশুড়ির অ্যাক্টিং করানো হয়, তাহলে তো আপনি অস্কার পাবেন। দিশার কথা শুনে সবাই হা হা করে হেসে দিল। অভি রাগী কণ্ঠে বলল, ইউ মিস দিশা, তোমাকে তো আমি। অভি কথার মাঝেই দিশা ওকে থামিয়ে দিয়ে বলল, ওটা বিশা না, ওটা দিশা হবে। পরের বার থেকে যদি আমাকে বিশা ডেকেছেন, তো আপনার গায়ে আমি সত্যি সত্যি বিশা ছেড়ে দিব। দিশার কথা শুনে আরেক দফা হাসি রোল পড়ে গেল। হিয়ান মিহিরের হাত থেকে গিটারটা নিয়ে দিশার হাতে দিয়ে বলল, দিশা, তুমি নাকি খুব ভালো গান গাও, নাও একটা গান গিয়ে শোনাও। অভিমুখ বাঁকিয়ে বলল। ও আবার গান জানে নাকি? দিশা অভিকে একটা ধমক দিয়ে বলল, ইউ ভাঙ্গা টেপ রেকর্ডার, আর নিচের মুখটা বন্ধ রাখুন। দেশা কি জানে আর কি না জানে সেই বিষয়ে আপনার বিন্দুমাত্র ধারণা নেই। হিয়ান বিরক্ত হয়ে অভিকে উদ্দেশ্য করে বলল, এই তুই থামবি নাকি তোকে পুলের মধ্যে নামিয়ে দুইটা চোবান দিব? ওকে, আর কিছু বললাম না। বলে অভি মুখ ফুলিয়ে বসে রইল। হিয়ান দিশাকে উদ্দেশ্য করে বলল, দিশা শুরু করো। দিশা গিটারটা হাতে নিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, ভাইয়া, আমি না হয় অন্য কোনো একদিন শোনাবো, আজ মেঘ গান গিয়ে আপনাদের শোনাবে। দিশার কথায় সবাই অবাক চোখে মেঘের দিকে তাকালো। আহানও ফোন থেকে চোখ তুলে প্রশ্নসূচক দৃষ্টিতে মেঘের দিকে তাকালো। সবাই শুধু ইচ্ছুক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। যে মেয়েকে এই 4 বছরে কখনো গুনগুন করতেই শোনা যায়নি, সে নাকি আজকে গান গাইবে? এটাও কি কখনো সম্ভব? মেঘ অবাক কণ্ঠে বলল, আমি গান গাইবো মানে কি? মানে তুই এখন আমাদের গান গেয়ে শোনাবি। পাগল হয়েছিস নাকি? আমি গান গাইতে পারি না। মেঘ, তুই না কখনো মিথ্যা কথা বলিস না, তাহলে কেন বলছিস তুই গান পারিস না? মেঘ বিরক্ত কণ্ঠে বলল, আরে ধুর, কবে না কবে গান গেয়েছি, ওই গান এখনো মনে আছে নাকি? আর এত বছর কোনো রেওয়াজ করিনি, এখন তো মনে হয় সুর তাল সব গুলিয়ে খেয়ে ফেলেছে। বলেই মেঘের হাতে থাকা গিটারটা ফ্লোরে রেখে চেয়ারে গিয়ে বসে পড়ল। আহান বসা থেকে দাঁড়িয়ে তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, ছাড়ো দিশা, ওকে বলে কোনো লাভ নেই, ওর দ্বারা গানটা হবে না। ও এতটাই দুর্বল ছিল যে জেরিনের মতো সামান্য একটা মেয়ে ওকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে গেছে, যেটা আমরা সবাই মিলে এত ভালোবাসা দিয়ে 4 বছর ধরেও জুড়তে পারিনি। ও কখনো ওর অতীত থেকে বের হতে পারবে না, ওর সেই ইচ্ছা শক্তিটুকুই নেই। আমরা হাজার চেষ্টা করলে ওর অতীত আঁকড়ে ধরেই বাঁচবে, তাই ওকে গান গাওয়ার জন্য ফোর্স করার কোনো দরকার নেই। বলে আহান সামনে গিয়ে হাঁটা দিল। ছাদে দরজার কাছে আসতে আহানের কানে গিটারের টুংটাং ধ্বনি ভেসে এলো। ও ঘুরে পেছনে তাকাতেই দেখলো মেঘ হাতে গিটার নিয়ে চোখ বন্ধ করে বাজাচ্ছে। আহান একটা ভাঙা হাসি দিল। ও জানে কাকে কি ডোজ দিলে সেটা কাজে দেবে। মেঘ গাইল। মেঘ গানটা শেষ করে চোখ খুলে তাকাতেই দেখলো সবাই মুগ্ধ আর অবাক চোখে ওর দিকে তাকিয়ে রয়েছে। দিশা মেঘের কাছে গিয়ে বলল, তোকে বলেছিলাম না, মানুষ কাজকে ভুলে গেলেও প্যাশন কখনো ভুলে না। দেখ, সেই আগের মেঘের কণ্ঠের সুর আর এই মেঘের কণ্ঠের সুরের মধ্যে কোনো পার্থক্য নেই। মেঘ কিছুই বলল না, শুধু একটা শান্তির হাসি দিল। আজকে ওর মনে অদ্ভুত এক খুশি এসে ভর করেছে। মনে হচ্ছে অনেকদিন পর নিজের প্রাণটা ফিরে পেয়েছে। ওর চোখে মুখে অদ্ভুত এক তৃপ্তির হাসি ফুটে আছে। মেয়েটাকে দেখে একদম প্রাণবন্ত লাগছে। মেঘের হঠাৎ চোখ গেল আহানের দিকে। আহানদের চোখে মুখে ফুটে রয়েছে মুগ্ধতার ছাপ। ঠোঁটে চুলে আছে কোনো কিছুর জিত হাসিল করার অমায়িক হাসি। মেঘ আহানের কাছে গিয়ে একটা ম্লান হাসি দিয়ে বলল, থ্যাঙ্কস, আপনার জন্য এই গানটা আবার আমার লাইফে ফিরে এলো। তবে আপনি একটা কথা ঠিকই বলেছিলেন, জেরিনের মতো একটা সামান্য মেয়ে আমাকে এতটাই ভেঙে টুকরো টুকরো করেছে যে সেটা আপনাদের এত ভালোবাসা দিয়েও জোড়া লাগানো যাবে না। জানেন তো, মানুষের মনটা আয়নার মতো হয়, একবার ভেঙে গেলে যত দক্ষ কারিগরি হোক না কেন, হাজার সাধনা করেও আর আগের মতো জোড়া লাগাতে পারে না। বলেই মেঘ একটা দীর্ঘ শ্বাস ফেলে নিচে চলে গেল। আহান একটা মুচকে হাসি দিয়ে বিড়বিড় করে বলল, আমি এই ভাঙা আয়নাটাকে জোড়াবো না মেঘ, ওটাকে ভেঙে গুঁড়ো করে কাঁচের টুকরো দিয়ে আরেকটা নতুন আয়না বানাবো। আহানের ভাবনার মাঝেই দিশা এসে বলল, কি খবর জিজু, কি এত বিড়বিড় করছো? আহান দিশার নাক টেনে দিয়ে বলল,
সেটা জেনে তুমি কি করবে দিশা বুড়ি? আগে বলো তোমার কি গিফট চাই। আমার কিচ্ছু চাই না। সেটা বললে কি করে হয়? তুমি আজকে আমার এত বড় একটা কাজ করে দিলে, তোমার তো একটা গিফট অবশ্যই পাওনা আছে, তাই না? আরে থোর ভাইয়া, আমি এত কিছুই করিনি। সবকিছু তো আপনি মেসেজে বলে দিলেন। তাও যখন এত করে বলছেন তাহলে চকলেট কিনে দিয়ে তাহলেই হবে। মুচকে হেসে বলল, ওকে, কালকে তোমার জন্য তোমার সব পছন্দের গিফট চকলেট এগুলো দিয়ে আসবো। আহান তখন ওখানে বসে দিশার সাথে ফোনে চ্যাটিং করছিল। দিশাকে আর হিয়ানকে আহান আগে থেকেই গানের কথাটা শিখিয়ে দিয়েছিল, আর ওরাও সেই প্ল্যান অনুযায়ী কাজ করেছে। মিহির ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে ঘুমের জন্য প্রিপারেশন নিচ্ছিল। তখনই ও রুমের দরজা খুলে সাইফা প্রবেশ করে। আহির রুমের বাইরে ছিল, তাই দরজাটা মিহির আহিরের জন্য খোলাই রেখেছিল। সাইফা এসেই সোজা ধরম করে বিছানার উপরে শুয়ে পড়ে। মিহির কোমরে হাত দিয়ে বিরক্তি স্বরে বলে, এতটা থেকে রেখেছি, আর আমার রুমের পারমিশন আমি ঢুকেছি কেন? যা বেরো। সাইফা টান টান হয়ে শুয়ে হাই তুলতে তুলতে বলল, আমি আজকে রাতে তোমার সাথে ঘুমাবো, তাই এখানে চলে আসলাম। মিহির কোমর থেকে হাত নামিয়ে মৃদু চেঁচিয়ে বলল, মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? আমার সাথে ঘুমাবে নাকি? আস্তে আস্তে বড় হচ্ছে আর বুদ্ধি সত্যি সব লোক পাচ্ছে না। যা এক্ষুনি বের আমার রুম থেকে। সাইফা পাশ ফিরে শুয়ে ঘুমু ঘুমু কণ্ঠে বলল, আমার মাথা আর তাথাও দুটোই ঠিক আছে, আর আমি তোমার সাথেই ঘুমাবো। বেশি কথা না বলে আমার পাশে এসে শুয়ে পড়ো। সাইফার কথায় মিহিরের মাথায় আগুন জ্বলে উঠল। ও গিয়ে সাইফাকে এক টানে বিছানা থেকে উঠিয়ে দাঁড় করালো। তারপর নিচের গায়ে সর্বোচ্চ শক্তি দিয়ে সাইফার গালে পরপর 2টা থাপ্পড় মারলো। এরপর রেগে দাঁতে দাঁত চেপে বলল, তো লজ্জা সম বলতে কিছু নেই না? যদি থাকতো তাহলে এত রাতে একটা ছেলের রুমে এসে তার সাথে ঘুমাতে চাইতি না? ক্যারেক্টারলেস নির্লজ্জ একটা মেয়ে। একবারও ভেবে দেখলি না আমি চাইলে তোর সাথে ঠিক কি কি করতে পারি? মনের মধ্যে নিজের মান সম্মান হারানোর ভয় ডর একটু নেই না তোর? কি থাকবে? যত দিন যাচ্ছে তত তুই একটা নোংরা মেয়ে হয়ে যাচ্ছিস। যা এক্ষুনি বের হ আমার রুম থেকে, নাহলে তোর এমন অবস্থা করবো না কালকে সকালে কাউকে মুখ দেখানোর মতো অবস্থায় থাকবি না। সাইফা গালে হাত দিয়ে ছলছল চোখে মিহিরের দিকে তাকিয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে একবার চোখের পলক ফেলতেই টুপ করে অশ্রু কণাগুলো গালে গড়িয়ে পড়বে। তবেও থাপ্পড় খাওয়ার জন্য কাঁদছে না। মিহিরের এমন জঘন্য কথাগুলো শুনে কাঁদছে। ভালোবাসার মানুষটার কাছ থেকে এইভাবে জঘন্য নোংরা কথাগুলো শোনার থেকে হয়তো মরে যাওয়া অনেক ভালো। সাইফা তো শুধু একটু মিহিরকে চালাতে এসেছিল, কিন্তু মিহির যে সেটাকে এতটা সিরিয়াসলি নিবে ও ভাবতেও পারেনি। মিহির এসে সাইফার গাল চেপে ধরে বলল, এই 4টা বছর তো অনেক সারা সহ্য করেছি। ভালোবাসার নাম করে সারাক্ষণ আই লাভ ইউ বলা, জান বলা, যখন তখন এসে জড়িয়ে ধরা, এটা সেটা গিফট করা, সবকিছু মেনে নিয়েছি। বড়দের কাউকে এ বিষয়ে কিচ্ছু কখনো বলিনি। ভেবেছি তুই এখন অনেক ছোট, তাই হয়তো এই বাচ্চাগুলো করিস, কিন্তু না, তুই তো এগুলো ইচ্ছে করে করিস। তাহলে কি বলতো, তুই মাত্রা অতিরিক্ত ছ্যাঁচটা আর বাজে একটা মেয়ে। ছেলে দেখলি গায়ে পড়ে অসভ্যতামি শুরু করে দিস। আর তোর কি মনে হয় আজকে দুপুরে ডাইনিং টেবিলে কি হয়েছে সেটা আমি জানি না? সব জানি। আমি মেঘ আর দিশার সব কথা শুনেছিলাম, শুধু সবার সামনে রিয়াক্ট করবো না বলে কিচ্ছু বলিনি। আর কি বলবো? হ্যাঁ, তোর তো লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। তোকে কিছু বললেও তোর গায়ে লাগে না, আর এখনো এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, যা এক্ষুনি বের হ আমার রুম থেকে, নাহলে ঘাট ধাক্কা দিয়ে তোকে রুম থেকে বের করে দেবো। মিহিরের কথা শুনে সাইফার চোখ থেকে আপনা আপনি পানি পড়তে লাগলো। জীবনে এতটা অপমান বোধহয় ওর শত্রু ওকে করেনি, যতটা আজকে ওর ভালোবাসার মানুষটা ওকে করলো। সাইফা হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানিটা মুছে মিহিরের একটু সামনে এগিয়ে গিয়ে ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি ঝুলিয়ে বলল, অনেক অপছন্দ করো আমাকে, তাই না? হয়তো খুব ঘৃণাও করো, কিন্তু আমি কেন পারি না বলো তো? কেন এত অপমান করার পরেও বারবার তোমার কাছেই ফিরে আসি? কেন হাজার চেষ্টা করেও তোমার থেকে দূরে থাকতে পারি না? কেন আমি এতবার চেষ্টা করেও তোমাকে ভুলে যেতে পারলাম না? মিহির অবাক চোখে সাইফার দিকে তাকিয়ে আছে। এখন এই মেয়েটাকে ওর কাছে বড্ড অচেনা লাগছে। একটু আগেও যে মেয়েটার চঞ্চলতা দেখেও বিরক্ত হয়েছিল, হঠাৎ করেই যেন সেই মেয়েটার সব চঞ্চলতা ভাব চলে গিয়ে মেয়েটার মধ্যে একদম শান্ত ভাব চলে এসেছে। সাইফা মিহিরের আরেকটু কাছে গিয়ে ভাঙা গলায় বলল,